মিডিয়া পার্সনরা আমাদের মধ্যে এসেছেন, সবাইকে টিসিএর পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং আমার সঙ্গে যারা আছেন আমার কলিগ সম্পাদক শ্রী সুব্রত দে, ট্রেজারার শ্রী বাসুদেব চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী জয়ন্ত দে, কাউন্সিল মেম্বার শ্রী সৌমিত্র গোপ, সঙ্গে রয়েছেন আর আমাদের আরও জেনারেল বডি মেম্বার এবং প্রতিনিধিরা। আমরা অল্প সময় দিয়ে আপনাদেরকে মিটিংয়ে ডেকেছি বা সম্মেলনে ডেকেছি, বিশেষ করে অল্প কিছু সংবাদ যেটা আপনাদেরকে দেওয়া দরকার। আপনারা জানেন যে আজকে 15/2/2024 তারিখে গত 16/1/2024 মাননীয় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ মূল্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন আমাদের অ্যাপেক্স কাউন্সিলের 6 জন মেম্বার নির্বাচন করবে, যার মধ্যে থাকবে 5 জন অফিস বেয়ারার আর 1 জন কাউন্সিল মেম্বার। এক্ষুনি আমাদের সঙ্গে নেই, একটা বিশেষ জরুরি মিটিংয়ে উনি ব্যস্ত আছেন। আমাদের সঙ্গে আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী উপানন্দ দেববর্মা। তো এই 6 জন আজকে নির্বাচনে একটু আগেই মাননীয় ইলেকটোরাল অফিসার টিসিএ থেকে এনগেজ করা হাইকোর্টের মনোনীত শ্রী কিশোর আম্বুলি এবং সঙ্গে রিটার্নিং অফিসার ছিলেন শ্রী সুশীল সাহা, এদের তত্ত্বাবধানে এবং একটা বিশেষ ইলেকশন অফিসিয়াল টিম দায়িত্ব নিয়ে এরা সুসম্পন্ন করেছে। তো সেইটার রেজাল্ট হিসেবে আজকে আমাদের টিসিএর নবনির্বাচিত অফিস বেয়ারার এবং কাউন্সিল গঠিত হয়েছে, অ্যাপেক্স কাউন্সিল। এই সংবাদটা আপনাদের দেব বা দিলাম আজকের এই সম্মেলনের মাধ্যমে। এই 16/1/2024 তারিখে মাননীয় হাইকোর্ট ওই 16/1 তারিখের পরে ইলেকশন করা পর্যন্ত যে ইন্টারিম সময়টা, তার জন্য কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিয়েছিলেন। তো ওই কমিটির দায়িত্ব ছিল ইন্টারিম টিসিএর কেয়ারটেকিং দায়িত্ব পালন করে। তো সেই কমিটি আজকে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত টিসিএর কেয়ারটেকিং দায়িত্ব সম্পাদন করেছে। সুতরাং 16/1 তারিখে যেই দায়িত্ব কোয়াকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব শেষ হয়েছে, সম্পাদন করা হয়েছে। স্বাভাবিকভাবেই নতুন কমিটি যখন হলো, নতুন আমাদের অ্যাপেক্স কাউন্সিল যখন হলো, অ্যাপেক্স কাউন্সিল এবার টিসিএ পরিচালনার দায়িত্ব নিলেন। অর্থাৎ আজকে আমাদের জেনারেল বডি মিটিং ছিল 3টা সময় থেকে। সেই মিটিংয়ে একদিকে ইলেকশন রেজাল্ট ডিক্লারেশন, আরেকদিকে কোয়ার যে নির্ধারিত দায়িত্ব তার শেষ, আর হলো নতুন যে কাউন্সিল গঠিত হয়েছে তার টিসিএর দায়িত্ব নেওয়া। এই 3টে কাজ একসঙ্গে সম্পাদিত হলো 3টা সময়ে জেনারেল বডি মিটিং ইভেন্টে। তো এই ইভেন্টে এই 3টা ছাড়াও জেনারেল বডি আরও কয়েকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে। এইরকমভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কতগুলো আর্জেন্ট ওয়ার্ক হাতে রয়ে গেছে,
যেমন আমরা 3 বছর গত 3 বছর আমরা ওই প্রাইজ গিভিং সেরেমনিটা করিনি। তো ওরা ভাবছে যে প্রাইজ গিভিং সেরেমনিটাও করা দরকার, তার জন্য সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। আর আমাদের যে ট্রানজ্যাকশানগুলো নতুন করে আবার নবনির্বাচিত অ্যাপেক্স কাউন্সিল থেকে সিদ্ধান্ত কমিউনিকেট করে ব্যাংক অপারেশনটা করতে হবে। এছাড়াও আরও কয়েকটা প্রাথমিকভাবে ওরা বলেছে যে এই আর্জেন্ট ডিসিশানগুলো নেওয়ার জন্য যেন খুব তাড়াতাড়ি আর্জেন্ট একটা অ্যাপেক্স কাউন্সিল মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো আমরা করে নিই। তো আমরা এইভাবে সেই জেনারেল বডির ডিরেকশন অনুযায়ী আমরা আজকে কালকের মধ্যেই এই অ্যাপেক্স কাউন্সিল মিটিং ডেকে আর্জেন্ট ডিসিশনগুলো নেওয়ার জন্য সক্রিয় হব। আর হলো জেনারেল বডি থেকে নতুন যারা অ্যাপেক্স কাউন্সিলে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে এবং জেনারেল বডি বলেছেন যে আমরা আশা রাখি যে টিসিএ একদম স্বচ্ছতার সঙ্গে এবং প্রকৃত ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য এই যে অ্যাপেক্স কাউন্সিল কাজ করবে এবং জেনারেল বডি কে সময় সময় তার নলেজে আনবে যে কোনো কমপ্লেক্স পরিস্থিতি বা জেনারেল বডির সুপ্রিমেসি যেন ওদের স্মরণে থাকে সেভাবে কাজ করবে। তো এই পরামর্শগুলো দিয়েছে আর এই সিদ্ধান্তগুলো দিয়েছে, এইগুলো আপনাদেরকে জানানোর জন্য। আর পাশাপাশি এই নতুন যে অ্যাপেক্স কাউন্সিল হয়েছে, এই নতুন অ্যাপেক্স কাউন্সিল আমার সমস্ত টিসিএর জেনারেল মেম্বার এবং যারা খেলাধুলায় আছেন বা লাইফ মেম্বার যারা আছেন, যারা টিসিএর সঙ্গে কোনো না ভাবে উন্নতিতে জড়িত আছেন, সবাই আমরা শুভেচ্ছা চাইছি। আমাদের দিক থেকেও ওদের জন্য রইল সবার জন্য শুভেচ্ছা। জনগণের কাছেও আমাদের এইটুকুই বলার যে অনেক সময় অনেক দিক থেকে কিছু ভুল তথ্য অথবা তথ্যের অভাব হেতু নানা রকম একটা তথ্য পরিবেশন হয়, সেইগুলো আপনারা একটু মূল্যায়ন করে নেবেন। আর আমরা অফিসিয়ালি যেটা বলছি এটাতে আস্থা ও বিশ্বাস রাখবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দরভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষার উপযুক্ত হতে পারি এবং ক্রিকেট উন্নয়নকে আমরা সামনের দিনে ত্রিপুরাকে নিশ্চয়ই দেশের মধ্যে একটা বিশিষ্ট আসন প্রতিষ্ঠা করে দিতে পারি। এই বলছি আপনাদেরকে। যতটুকু জানতে পেরেছি দুজন ভোট দেননি, 28টি ভোট হয়েছে। তো এই ভোটিং অ্যানালিসিসে মিস্টার তপন লোধ প্রেসিডেন্ট হিসেবে কয়টা ভোট পেয়েছেন আর অমিত রক্ষিত কয়টা ভোট পেয়েছেন জানতে পারি কি? তপন লোধ পেয়েছেন 23টা ভোট, হ্যাঁ, আর অমিত রক্ষিত পেয়েছেন 5টা ভোট। একইভাবে ট্রেজারারের পোস্টের অ্যানালিসিসটা? ট্রেজারারের পোস্টেও সেরকম হয়েছে, সেই একই ফিগার, আর কাউন্সিলরের ক্ষেত্রেও একই ফিগার, সৌমিত্র। আর আপনারা জানেন আজ এই 3টা। এবার আরেকটা কথা স্যার, আপনি যেটা বলে ফেলেছেন জেনারেল মিটিং আজকে হয়েছে, যে জেনারেল মিটিংয়ে একটা বিষয় ছিল, এজেন্ডা ছিল, যেটা স্টেটমেন্ট অফ দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম রিপোর্ট যেটাকে বলি আমরা, আইবিএর হিসেব নিকেশ, এটা ইনকমপ্লিট ছিল টিল লাস্ট জিএম পর্যন্ত। তো এই জিএমএ কি এটা পাস হয়েছে না এটা এখনো পেন্ডিং আছে? না, এখানে এই কনফিউশনটা একটু ভেঙে দিই। এখানে যেভাবে প্রশ্নটা করেছেন এটার ফ্যাক্টটা জানলে আপনার এটা কনফিউশন থাকবে না। সেটা হয়েছে এজিএম গত 4-12 তারিখে শেষ হয়েছিল। এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটা কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী হয়েছিল।
এজিএম এর সিদ্ধান্তটাই কোর্ট থেকে রেটিং করে সিদ্ধান্ত হয়েছিল 16 তো সেই কোর্টের সিদ্ধান্তে বলা ছিল যে ইলেকশন করতে হবে 1 মাসের মধ্যে। এখন ইলেকশন হচ্ছে একটা জেনারেল বডি ইভেন্ট, মানে জেনারেল বডির মেম্বাররা ভোট দেবে। তো সুতরাং আমাদের করতে হয়েছে কোয়ার মাধ্যমে আরেকটা স্পেশাল জেনারেল মিটিং ডাকতে হয়েছে। আজকে যেটা হয়েছে কোয়ার ডাকা সেই স্পেশাল জেনারেল মিটিং, এটা ঠিক এজিএম নয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে কি ওই যেটা ডিসপুটেড যেটা ছিল ওইটা কি টিল নাও ডিসপুটেড, না এটা নাল এন্ড ভয়েড হয়ে গেছে? এটা যেটা হবে ওখানে তো সিদ্ধান্ত এজিএম এ অ্যাবসলিউট সিদ্ধান্ত হয়েছে যে আগে বাজেটটা আমরা মানে ও তৎকালীন যে আমাদের জেনারেল বডি সেটা অ্যাপ্রুভ করেনি। তো সেটা অনুযায়ী যা সিদ্ধান্ত হয়েছে অ্যাপ্রুভ করেনি স্ট্যাটাস হয়েছে। এখন নতুন কমিটি যখন এসছে তার আবার দায়িত্ব দাঁড়ালো যে অ্যানুয়াল বাজেট করা। অ্যানুয়াল বাজেট ইজ অ্যানাদার থিং, আর প্রিভিয়াস ইয়ারের স্টেটমেন্টটাকে অ্যাপ্রুভ করাটা প্রিভিয়াস স্টেটমেন্ট আর এটা মানে একই জিনিস। বাজেট যখন করা হয় সে আমি এক্স ইয়ারের বাজেট যদি করি, এক্স ইয়ারের বাজেটের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে এই ইয়ার সম্বন্ধে পূর্ব যে বাজেটটা হয়েছিল তা ছিল টেন্টেটিভ বাজেট। সেই টেন্টেটিভ বাজেটের অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অনুযায়ী বাজেটটা অ্যাপ্রুভ করতে হয়, মানে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অন দি টেন্টেটিভ প্রপোজাল। আর আগামী বছরের জন্য টেন্টেটিভ প্রপোজাল দিতে হয়। যে কোনো একটা বাজেটের হচ্ছে এই দুটো কম্পোনেন্ট। কিন্তু স্যার আমি পয়েন্ট আউট করছি প্রিভিয়াস স্টেটমেন্টে আইবের রিপোর্টে একটা খরচ নিয়ে অ্যাপ্রুভাল আসেনি, ওইটা আটকে আছে ওয়ান্স আপন এ টাইম। না, ওখানে রিয়েলি যেটা হয়েছিল একটা তো হচ্ছে স্টেটমেন্টের প্রশ্ন সম্বন্ধে এক্সপ্লেনেশন হয়নি, এছাড়াও আরও কতগুলো স্পেসিফিক ইস্যু ছিল। একটা ইস্যু ছিল যে আলোচনা মোটামুটি স্যার যেটা বলল, আমরা এতটুকু বলতে চাই যে এই হাইকোর্ট সার্ভিলেন্সের মধ্যে দিয়ে আমাদের এই নির্বাচন হয়েছে, যেখানে নিযুক্ত ছিল হাইকোর্টের অ্যাপয়েন্টেড একজন কমিশনার মিস্টার বি.কে রায়, এবং আজকেও উনি ছিলেন আমাদের জেনারেল মিটিংয়ে। আর হাইকোর্ট ডিরেকশনে মিস্টার কিশোরাম বলি, রিটায়ার্ড আইএস, এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন সুশীল সাহা, রিটায়ার্ড টিসিএস। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। টোটাল ভ্যালিড ভোট ছিল 30। এর ভিতরে ভোটে অংশগ্রহণ করেছেন 28 জন। আমরা আমাদের সভাপতি, ট্রেজারার এবং অ্যাপেক্স কাউন্সিল মেম্বার এরা প্রত্যেকেই 23 ভোট করে পেয়েছেন। আর আমি এবং আমার সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আমরা একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই যে টিসিএর এই যে বর্তমান যে নির্বাচনটা হলো কি কারণে হলো? এই কারণে যে বিভিন্ন ধরনের অভিযোগ, করাপশন, আমরা জেনারেল বডি মিটিং মেম্বারদেরকে উপেক্ষা করা, এই যে দীর্ঘদিনের একটা প্রতিবাদ আমরা জানিয়েছিলাম, কিন্তু যারা অফিস বেয়ারার ছিল প্রিভিয়াস, তারা এগুলিকে গুরুত্ব দেয়। অথচ জেনারেল বডি ইজ দ্য সুপ্রিম বডি, যেটা আমরা অ্যাপিল করেছি হাইকোর্টে। হাইকোর্ট আমাদের এই অভিযোগগুলির মান্যতা দিয়েছে। হাইকোর্ট
ইলেকশনের জন্য ডিরেকশন দিয়েছে এবং ইলেকশন ডাইরেকশন দিয়েছে, কমিশনার নিযুক্তি করেছে, সমস্ত কিছু হাইকোর্টের নির্দেশে হয়েছে। আর এই নির্বাচনে আমরা একটা জিনিস আমরা আপনাদের মাধ্যমে বলবো, সারা ত্রিপুরা রাজ্যে ক্রিকেট প্রেমী যারা আছেন, আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষ শুনছেন, যে আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে গত 6 মাস যাবৎ যে হাইকোর্ট ডিরেকশনের জেনারেল বডি আমরা যে সুসংগঠিতভাবে ক্রিকেট খেলা চালিয়েছি, সেটাতে আপনারা লক্ষ্য করবেন রঞ্জি ট্রফি, ওমেন ক্রিকেট প্রত্যেকটি জায়গা সফলতার সঙ্গে, সিনিয়র ক্রিকেট আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছি। কেন সেটা সম্ভব হয়েছে? আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে, প্রত্যেকের অভিজ্ঞতা নিয়ে আমরা এটা কাজে লাগানোর চেষ্টা করেছি, টিম স্পিরিট বাড়ানোর চেষ্টা করেছি। এটা আমরা গর্বের সাথে বলতে পারি। এবং মনোযোগটা ছিল শুধু ক্রিকেট ডেভেলপমেন্ট, শুধু ক্রাইম এন্ড করাপশন, যে ক্রিকেটের টাকা নয় করা, যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, এটা মান্যতা দিয়েছে হাইকোর্ট, সিট গঠন করেছে, সিট এফআইআর করেছে এদের এগেইনস্টে, এরা পালিয়ে বেড়াচ্ছে। এই যে অভিজ্ঞতা আপনারাও দেখেছেন, সারা রাজ্যের মানুষ দেখেছেন। আমরা চাই প্রত্যেকের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে পজিটিভ, অবশ্যই পজিটিভ ক্রিটিসাইজ থাকবে, কিন্তু নেগেটিভ ক্রিটিসাইজ আমরা চাই না। আলটিমেট ক্রিকেট আপনারাও ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা স্বচ্ছতার সঙ্গে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাব। এতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সবাইকে শুভেচ্ছা। জেনারেল বডির মেম্বার XYZ নয়, আমার শতদল সংঘ, ওর ব্লাড মাউথ ক্লাব আর ওনার জেসিসি, এই হচ্ছে আইডেন্টিটি অফ দি ফুল মেম্বার্স। এখন যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হয় বা স্পেশাল জেনারেল মিটিং হয়, প্রশ্ন উঠে যে তুমি যে ব্লাড মাউথ ক্লাব আসো, ব্লাড মাউথ ক্লাব আসো বললেই তো ব্লাড মাউথ ক্লাব এভাবে চলে আসবে না, সে একজনকে প্রতিনিধিত্ব নমিনেট করবে। তার মানে ইচ্ছা করলে এই 6 জনের মধ্যে যারা রয়েছেন, আমি এক্সাম্পল দিয়ে বলছি, শতদল সংঘ ইচ্ছা করলে 6 মাস পরে বা 1 বছর পরে তপন বাবুকে সরাতে পারবেন না 3 বছরের জন্য? না না না, সরাতে পারবেন, পারবে। আচ্ছা, সরাতে পারবেন। এই কনফিডেন্সটা ক্লাবের, মানে ওই যে ইউনিট হিসেবে যে রিপ্রেজেন্টেশনটা, সেইটার মধ্যে সোভারেন্টি হয়ে গেছে। তো বিসিসিআইও না, ক্লাব যদি সরিয়েও দেয়, হ্যাঁ, এই 3 বছরের জন্য এই 6 জনকে সরানো যাবে না, এটাই কি? এটা এরকমও না। এইখানে একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নটা আমাদের আগের যে জেনারেল সেক্রেটারি তাপস ঘোষের সম্বন্ধে উঠেছে। তাপস ঘোষ একই প্রক্রিয়ার মাধ্যমে লাস্ট টেনিউরে হয়েছিল, কেমন সেক্রেটারি, কিন্তু গত 10th মেতে ওনাকে পরিবর্তন করে আরেকজনকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। এখন এই পরিবর্তন করে যে প্রতিনিধিত্ব দেওয়া, এইটার স্বাধীনতা রয়ে গেছে ওই মেম্বারের, ক্লাবের। এখন যেই মাত্র প্রতিনিধিত্ব দিল, তাপস ঘোষের আর ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। আচ্ছা, কোনো মানে উনি যদি কাজ করেন, কিন্তু তার অপিনিয়নের ইয়ে চলে গেল এট দ্য টাইম অফ ভোটিং। হ্যাঁ, কোনো অপিনিয়নের যে বেস, অপিনিয়ন কথাটা তো একটা কথা না শুধু। তার মানে আপনি যেটা বোঝাতে চাইছেন, এই 6 জনের মধ্যে যদি একজনকে যদি ক্লাব সরিয়ে দেওয়ার মনোবৃত্তি নেয়, তাহলে ওনাকে কি ইনঅ্যাক্টিভনেস চলে আসবে? এক ধরনের এরকম অবস্থা হয়। এটাকে বলে, মনে করুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটা বাইসাইকেলের লাইফ তো 10 বছর বলাই যায়, তাই না? এখন বাইসাইকেলের লাইফ যদি 10 বছর হয়, এইবার যদি বিয়ারিংটা বসে যায়,
তাহলে লাইফ তো ওর আছে 10 বছর, কিন্তু বিয়ারিং নেই বলে তো কাজ করতে পারে না। ওই তো তার মানে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাহলে এটাকে বলে ফাংশনস অফ ইস্যু। ফাংশনস অফ ইস্যু, বুঝেছি। এই ফাংশনস অফ ইস্যু স্ট্যাটাস মানে ইয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে, গত তাপস ঘোষের ক্ষেত্রে তৈরি হয়েছে, কিন্তু আমরা তাও আপনাকে বলে রাখি এই ফাংশনস অফ ইস্যুর পরেও কিন্তু আমরা ওকে কিন্তু সেক্রেটারি হিসেবে না, এটা আমরা বলি দিই, এটা রয়ে গেছে। তার মানে কি স্যার ক্লাব থেকে যে রিপ্রেজেন্টেশন, এটা কি স্যার পার ইয়ারে সিস্টেম না পার 3 ইয়ার্সের সিস্টেম? ক্লাব থেকে রিপ্রেজেন্টেশন শুধু মিটিং এন্ড মানে ফর দি টাইম স্পেসিফিক, পারপাস স্পেসিফিক, এইরকম একটা অথরিটি রয়ে গেছে ক্লাবে। আচ্ছা আচ্ছা, যখন প্রয়োজন হবে তখন ক্লাবকে বলা হবে ইউ সেন্ড ইউর রিপ্রেজেন্টেটিভ, লাইক হ্যাঁ, এইভাবেই বিসিসিআইও চলছে, আমরাও চলছি। তাহলে বিগত সময়ে অকস্মাৎ ক্লাব নোটিশ দিয়ে রিপ্রেজেন্টেশন চেঞ্জ করে ফেলেছে। থ্যাংক ইউ স্যার। পড়াতে কমিটি হয়েছে, এই যে ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল যে স্টেডিয়ামটা, এটার কাজ কতটুকু আগাইছে আর কবে নাগাদ শেষ হইব? এটা তো এখনো চলছে, কমিটির পর কমিটি আছে, কিন্তু মাঠ আর শেষ হইতেছে আর না। কি কোনো কাজ পেন্ডিং আছে নি এরকম মাঠ সংস্করণের ব্যাপারে? আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বিষয় হলো, ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এখন যে ফিল্ডটা তৈরি হয়ে গেছে, মানে ওই গ্রিন ফিল্ড যেটা বলে আর কি, যেটাতে খেলা হয়। তো এটা মানে তেমন কিছু কাজ বাকি নেই, এটা যে কোনো সময় আমরা চালু করার মতো একটা অবস্থায় এসেছি। একটু জলটার সমস্যা ছিল, জলের ট্যাঙ্কটাও মোটামুটি প্রায় শেষ, তো সুতরাং আমরা এটা চালু করতে পারবো খুব সহজে। এখন গ্যালারি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল গ্যালারির এটাও সিভিল ওয়ার্কটা, স্ট্রাকচারাল ওয়ার্কটা প্রায় শেষ, ফিনিশিং ওয়ার্ক চলছে। আমাদের বেশ কিছু ফিনিশিং ওয়ার্ক, আমাদের প্রত্যেকটি প্যাভিলিয়নের ফিনিশিং ওয়ার্কও মোটামুটি একটা ভালো স্টেজে এসছে, যে কোনো সময় অল্প সময়ের মনোযোগ দিয়ে শেষ করা যাবে। রয়ে গেছে ইয়ের উপরে সেকেন্ড সিঁড়ির যে স্টেডিয়ামটা আছে তার উপরের ছাদরা বাকি আছে, এইটা এখনও ধরা হয়নি। তো সুতরাং এই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এমনিতে মাঠ হিসেবে খেলা চালানোর প্রায় স্টেজ এসে গেছে, আর ওইটা ফিনিশড ওয়েতে কমপ্লিট করতে একটু সময় আরও লাগবে, লাইট বসানোর কাজটাও সময় লাগবে। কিন্তু এর মধ্যে আমরা জানতে পেরেছি লাইট বসানোর ক্ষেত্রেও আরেকটা সমস্যা এসছে, যেইভাবে কাজটা স্যাংশন ছিল ইয়েতে এগ্রিমেন্টে, এখন কাজটা একটু পরিবর্তন করা হয়েছে। সেখানেও জেনারেল বডি মিটিংয়ে লাস্ট যে এজিএম হয়েছিল সেখানে এই প্রশ্নটা উঠানো হয়েছে। এটার ব্যাখ্যা চার জন্য আশা করা হয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট থাকবেন, ট্রেজারারও বলবেন, কিন্তু ওখানে তারা মিটিংটাতে ছিলেন না, ব্যাখ্যাটাও পায়নি। আর এইটাতে তখন জেনারেল বডির সিদ্ধান্ত নিয়েছে যে এখানে 8.5 প্লাস 20% এগ্রিমেন্ট ওভারঅল পার্সেন্টেজ দিয়ে প্রায় 10.5 কোটি মতো এগ্রিমেন্টের প্রভিশন ছিল যে এটাতে এই পরিমাণ লাইট সৃষ্টি করে দিতে হবে। কথা ছিল শুধু ক্যাটাগরি অফ লাইট ইউজড মেটাল লাইট হবে, মেটাল হ্যালাইড লাইট। তো সেখানে হঠাৎ দেখা গেল একটা মানে অর্ডার করা হয়েছে যে মেটাল হ্যালাইড লাগাতে হবে না, লাগাতে হবে এলইডি লাইট। এখন এলইডি লাইট লাগিয়ে বলছে যে এইখানে কন্ট্রাক্টর থেকে একটা প্রস্তাব নেওয়া হয়েছে, সেই প্রস্তাব অ্যাপ্রুভ করে দিয়ে 26.5 কোটি বা 26.7 কোটি টাকা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং সেটার এগেনস্টে একটা 14.5 কোটি টাকার অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। তো জেনারেল বডি এই জিনিসটাকে খুব মানে স্বাভাবিক বলে মনে করিনি। সুতরাং এইটার উপরে ওরা বলেছে যে জেনারেল বডি বলেছে যে এটাকেও ইনভেস্টিগেশনে দেওয়া হোক, সেই হিসেবে এটাকে ইনভেস্টিগেশনেও দেওয়া হয়েছে। সুতরাং এইখানে ওই ম্যানেজমেন্টে এই একটা ফ্যাক্টর আসছে, কিন্তু এইটার উপরে এটা মাত্র একটা আইটেম, লাইট লাগানোর আইটেম, অন্য আইটেমে এটা এফেক্ট করার কথা না। লাইট লাগানোর আইটেমে একটা বিতর্ক বা বিরোধ কন্ট্রাক্টরের সঙ্গে তৈরি হতে পারে,
এই সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ কাজ স্মুথলি চলছে এবং কাজের যা অবস্থা আমি বললাম অনেকটাই শেষ হয়ে গেছে। খেলা চালু করতে হয়তো আমরা পারবো সহসা, আর ফিনিশড ওয়েতে সিভিল ওয়ার্ক 1 বছরের মধ্যে তো অবশ্যই দেখতে পারবো। মানে ওই ইন্টারন্যাশনাল খেলাটা দেখা যাবে না, আচ্ছা, কিন্তু এমনিতে মাঠটাতে অন্যান্য মাঠগুলিতে যেমন এমবিবি মাঠ বা পিটিএজি গ্রাউন্ডে যেরকম খেলা হয় এরকম খেলা, এই খেলাগুলো দেখা যাবে। কতদিন লাগতে পারে? তো মাস 2 মাসের মধ্যে দেখতে পারেন। আর ইন্টারন্যাশনাল দেখতে গেলে মানে 24-এর পরে? ইন্টারন্যাশনালটা দেখতে একটু সময় লাগবে, কারণ ইন্টারন্যাশনাল এটার ক্রাইটেরিয়াগুলো সব স্যাটিসফাই করতে হবে, তারপরেই ওরা দেবে। পজিটিভ এতক্ষণ কইলাম এখানে যাও না, তোমরা সবাই সহযোগিতা করে পারো। এটা অসম্ভব কিছু না। ইন্টারন্যাশনাল খেলা দেখার মধ্যে দুইটা ব্যাপার, একটা হলো স্ট্রাকচার কমপ্লিট করা, আরেকটা হলো খেলা অ্যারেঞ্জ করে আনা। কেমন? তা খেলা অ্যারেঞ্জ করে আনারও একটা সময় লাগতে পারে। স্ট্রাকচারটা কিন্তু 1-1.5 বছর এর মধ্যে হয়ে যাবে স্ট্রাকচারটা। এবার অ্যারেঞ্জ করে আনতে গেলে ওরা আরো অনেক কিছু দেখে, হোটেল অ্যারেঞ্জমেন্ট, তারপরে এদের রাস্তাঘাট, এগুলো সব দেখবে। তো সুতরাং আমি আপনার কথাকে 2 ভাগে ভাগ করছি। 1 ভাগ হলো স্ট্রাকচার সম্বন্ধে আমার 3-4 বছর আন্দাজ করার আপনার কোনো দরকারই নেই, কেমন? কিন্তু খেলা আসতে 3-4 বছর বলেছেন, এখানে একটু যদি অপটিমিস্টিক হইলে আমরা 2 বছর 2.5 বছরের মধ্যে হয়তো পারতে পারি। তো 4 বছর আপনি ভাবলেও আপনাকে দোষ দেওয়া যাবে, হ্যাঁ। তো ফ্যাক্ট হচ্ছে এই অবস্থা, কিন্তু আমার মনে হয় না আমরা এত সময় লাগবে, কারণ এখানে যদি হয় এমন বেশ খেলা আছে, আমাদের তো কম না 20,000-এর মতো মানে বসার জায়গা আছে। তো আসামেরটাও তো প্রায় এ তো 23-24 হাজার বোধ হয় ইয়ে। তো সুতরাং আসামে যদি খেলা হয় আমাদের এখানেও খেলা করতে পারে। বিসিসি থেকে কোন লোক দেখে গেছে যে মাঠটার ব্যাপারে? সাম্প্রতিক খেলা আইছে না, কিন্তু বিসিসিআই এর যে আমাদের যে পিচ কিউরেটার, ও তো রেগুলারই পিচটা দেখে যাচ্ছে, পিচ এবং মাঠ প্রস্তুতিটা দেখে যাচ্ছে। আর এমনি ভিজিটার হিসেবে কোনো অফিস বিয়ারার সাম্প্রতিককালে আসে। থ্যাংক ইউ।